এত সোজা অ্যামেজিং হওয়া? তুই কিছু না করে অ্যামেজিং হয়ে যাবি, তাহলে যারা তো কিছু করতেছে তাহলে এরা কই থাকবে? চান্স না পায় তখন তার মনে হয় পাবলিক ভার্সিটি গার্বেজ, আবার চান্স পেলে সেও পোস্ট দেবে যে আলহামদুলিল্লাহ ঢাকা ভার্সিটি 101 তম। বদরুল নামটা আসছে ব্যাড রুল থেকে। ব্যাড রুল মানে খারাপ নিয়ম যে মেনে চলে, ওখান থেকে বানাইছি বদলি। ওই আমেরিকা তো আমার দেশের স্টুডেন্টকে ফ্রি ফ্রি নেবে না, তখন তারা সিজিপিএ দেখে, আইএলটিএস দেখে, তারা রিসার্চ এক্সপিরিয়েন্স দেখে, তখন তো এরকম বড় না এরকম চলে আসো। আমার কাছে মনে হয় যে এগুলো যারা বিশ্বাস করে, বিশেষ করে বাংলাদেশের গরিব ঘরের সন্তান হয়ে, এরা হচ্ছে বদ্ধক। এদেরকে যা দেখাবেন ফেসবুকে তাই বিলিভ করে। একটা বাংলাদেশের সাধারণ ঘরের জন্ম নেওয়া ছেলের জন্য যদি তার কোনো আহামরি ঐশ্বরিক গুণ না থাকে, যদি টিকটক করতে না পারে আর কি, তার জন্য লেখাপড়াটা মাস্ট। সে যদি পর্যাপ্ত টাকা পয়সা সে আর্ন না করতে পারে, একটা বয়স পর্যন্ত তার মানসিক বিকাশটা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মেরিটো পডকাস্ট। সো আজকে অনেক অনেক হ্যাপি আমি, বিকজ আমাদের সামনে যে ছেলেটা আছে সে হচ্ছে একজন স্পেশাল পার্সন, দ্য স্পেশাল ওয়ান, অনলি অ্যান্ড অনলি ওয়ান, রূপম রহমান। সো রূপম, কি অবস্থা, কেমন আছো ভাইয়া? এই তো হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক আমি ভালো আছি। যারা যারা আসলে রূপমকে চিনো না, তোমাদের সবার জন্য আমি একটা ছোট্ট কয়েকটা ইন্ট্রো দিয়ে দিই। রূপম হচ্ছে একজন বুয়েটিয়ান। তার সাথে সাথে সে এই বছর আইবিএ তে এমবিএ পরীক্ষাটা ক্র্যাক করে ফেলেছে। আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে রূপম কিন্তু মেরিটো অ্যাপের একজন ইউজার ছিল। সো মেরিটো অ্যাপ থেকে সে ঢাকা ইউনিভার্সিটি আইবিএমবি যে প্রিপারেশন ছিল, সেই প্রিপারেশন সে আমাদের এখান থেকে প্রিপারেশন নিয়েছে এবং একজন সাকসেসফুল স্টুডেন্ট হিসেবে সেই বছর ঢাকা ইউনিভার্সিটি আইবিএমবি তে চান্স পেয়েছে। এবং এর থেকেও আরেকটা বড় পরিচয় আছে রূপমের, সেটা হচ্ছে রূপম একজন রাইটার এবং একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। সো এর পাশাপাশি অনেক অনেক কিছু করে থাকেন। আমরা আজকে ওর অনেক কিছু নিয়ে জানবো, লাইফ সম্পর্কে জানবো, ছোটবেলা সম্পর্কে জানবো, এখন সে কি করতেছে, সামনে তার প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি, এগুলো সম্পর্কে জানবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা আজকে ফোকাস করবো সেটা হচ্ছে যে হাউ ক্যান ইউ বি আ পার্সন লাইক রূপম রহমান। ঠিক আছে, আপনি কিভাবে আসলে আরেকজন রূপম রহমান হয়ে উঠতে পারেন, অথবা রূপমের যেই পজিটিভ ব্যাপারগুলো আপনাকে অ্যাট্রাক্ট করে সেগুলো আপনার লাইফের মধ্যে কেমনে আপনি সবকিছু ইন্টিগ্রেট করতে পারেন, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সো রাইট নাও রূপম ইজ কারেন্টলি ইজ আওয়ার মেরিটোর আইবিএ এমবিএ যে প্রোগ্রাম আছে সেটা ডিরেক্টর হিসেবে কাজ করতেছে। তো মেরিটো, রূপম, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটা ছোট্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করি ভাই। সেটা হচ্ছে যে তোমার বুয়েট লাইফ, ওভারঅল যে ৪-৫ বছর তোমার বুয়েটে ছিল, এই লাইফটা আসলে কেমন ছিল? বি ফ্র্যাঙ্ক। হ্যাঁ, সত্যি কথা জানতে চাই, কোনো মিথ্যা কথা জানতে চাই না, মানুষকে শোনানো বুলি শুনতে চাই না। অ্যাকচুয়ালি তোমার এই ৪ বছর লাইফ কেমন ছিল? স্টার্টিং ফ্রম দ্য ভেরি বিগনিং অফ বুয়েট লাইফ, যে তোমার অ্যাডমিশনের যখন রেজাল্টটা দিছে ওই সময় থেকে স্টার্ট করে নেক্সট 4 ইয়ার্স এই জার্নিটা আমি একটু জানতে চাই আসলে কেমন লাগছে, কি অবস্থা? তো সবার একটা মোটিভেশন থাকে যে আমি কেন বুয়েটে আসবো। অনেকের থাকে যে বুয়েটে পড়লে গার্লফ্রেন্ড পাওয়া যায়, হুম। টাকা পাওয়া যায়। তো আমার মোটিভেশনটা আমি বলি, তো আমি হচ্ছে সায়েন্স অলিম্পিয়াডের কারণে আমি ঢাকা ভার্সিটি গিয়েছিলাম। ওকে। তো সেখান থেকে আমি বুয়েটের হলে আমি থাকার সুযোগ হয়েছিল। তো আমি দেখতাম যে এক ভাইয়া খুব গেমিং করতো, তো ভাই, দুটো ভাই ছিলেন আরকি। তো আমি একটা ভাইকে বলতেছিলাম যে, "ভাই, ইন্টারে পড়ি ভাই, কেউ দেয় না পাত্তা।" তো ভাই কথা বলল, "তুই বুয়েটে পড়। বুয়েটে পড়ার টিউশনি পড়া যায়।" ওকে। সো অনেকে থাকে না যে আমি বাইরে যাব পিএইচডি করতে, আমি এইগুলো করব। আমার কিন্তু এই গোল ছিল না। আমার গোল ছিল যে কোপ মারতে হবে, টাকা কামাইতে হবে। ওকে। এখন টাকা কামানোর কোনটা ওয়ে? এখন আমি তো আর দেখতে সুন্দর না যে টিকটক করলে মেয়েরা চলে আসবে, ছেলেরা চলে আসবে। ঠিক আছে? আমি নাচতেও পারবো না, আমি হাসাইতেও পারি না, আমার সিক্স প্যাকও নাই। আমি শিখছি সারা জীবন লেখাপড়া। ওকে। তো তখন দেখলাম যে বুয়েটে পড়লেই একমাত্র হয়তো আমার মতো আদমরা যারা আছে, কিছু একটা ভাত হইতে পারে। তো সেখান থেকে আমার ইচ্ছা ছিল বুয়েট। ওকে। তো আমি মনে করি একজন লোককে যদি পর্যাপ্ত টাকা পয়সা সে আর্ন না করতে পারে, একটা বয়স পর্যন্ত তার মানসিক বিকাশটা হয় না। হুম, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছো আসলে। হ্যাঁ। আর বুয়েট আমাকে এই তৌফিকটা দিচ্ছে যে আমি তখন বিভিন্ন মানুষের সঙ্গে মেশার যে একটা সামর্থ্য সেটা আমার আছে। তখন তো হইছে কি আমি নেটওয়ার্কিং করতে পারছি। হুম। যারা রিচ কিড ছিল বা যে ইনফ্লুয়েন্সিয়াল পারসন ছিল, তাদের সঙ্গে মেশার সক্ষমতা আমাকে বুয়েট দিছে। আমি সেখান থেকে বুয়েটের অ্যালামনাইরা ছিলেন যারা বিদেশ থেকে পড়ালেখা করে এসেছেন। তাদের সঙ্গে মিশতে পারছি। সো আমি মনে করি যে এই বুয়েটের এক্সপেরিয়েন্সটা টোটাল একটা কি বলবো? এটা ভাষায় বর্ণনা করার মতো না। যে এত কম বয়সে আসলে আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল, এখানে আমি কখনো এসব লোকদেখা পাইতাম না।
সো একাডেমিক চাপ ছিল, সব একাডেমিক চাপ আচ্ছা, থেকে তুমি কি ছোটবেলা থেকে অনেক ব্রিলিয়ান্ট কেউ ছিলা কিনা? লাইক ধরো কথার কথা যে আমরা সাধারণত দেখি যে বুয়েটে চান্স পায় কারা? বুয়েটে চান্স পায় হচ্ছে ধরো তোমার ক্লাসে টপার ছিল, সবসময় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইছে অথবা এট লিস্ট টপ 10 এর মধ্যে থাকতো। সো তোমার স্কুল কোনটা ছিল, কলেজ কোনটা ছিল এবং তুমি কি আসলে আমার এইরকম লেভেলের স্কুল স্টুডেন্ট ছিলা? ছিল চট্টগ্রাম নোভায়নী স্কুল, কলেজ ছিল খুলনা পাবলিক কলেজ। টু বি অনেস্ট আমি স্টুডেন্ট ভালো ছিলাম, সাদা প্রশংসা করতাম। আমার স্কুল লেভেলের রেজাল্ট কখনো ভালো হতো না, কারণ হচ্ছে আমি খুব বেশি মুখস্থ করতাম না, আমি যা আসতাম বারোটা লিখে দিতাম। বাট এটা ঠিক স্যাররা এটা অ্যাকনোলেজ করতো যে আমার মধ্যে একটা প্রতিভা আছে, আমি সবসময় ব্যাচে নাম্বার পাইতাম। বাট ওরকম যে আহামরি ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা আমার সঙ্গে হয় নাই। হইতো না। না, হয় নাই। তার মানে তুমি বলছো যে ভাই মানে টিপিক্যাল ভালো স্টুডেন্ট হওয়া বাদ দিয়েও আসলে না, ইফ ইউ ওয়ান্ট আসলে একটা জিনিস ক্র্যাক করবা এটা পসিবল। হলো যে আমার বেসিক ভালো ছিল। বেসিক্স ওয়াজ, আমি বলব না ফ্যাবুলাস ছিল, যতটুক লাগে চান্স পাওয়ার জন্য সেই জিনিসটা আমার ছিল। যে সাপোজ আমি ইন্টারে পড়তেছি। এখন আমাকে টিচার পড়াচ্ছে। তো সে আমাকে সাপোজ একটা ভেক্টর পড়াচ্ছে। তো এটা পড়ার জন্য কিন্তু আমার একটা মিনিমাম বেসিক লাগে। একটা ফাউন্ডেশন লাগে। সেই ফাউন্ডেশনটা আমার ছিল। এবং যেহেতু আমি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সেখানে আসলে আমার পেছনে যে হিউজ টিচার রাখবে, এখন যেমন ছেলেপেলে কিছু হয়েছে যে মুখ খুললে বাপ মারে ২ টো টিচার বলে দেয় মুখের মধ্যে। যে পারি না, আগে দাও টিচার, বুয়েটের টিচার। সো ওই সক্ষমতা আমার ফ্যামিলির ছিল না। আমি বাসায় পড়ে বা ব্যাচ থেকে পড়ে যতটুকু পারছি আমি অ্যাবজর্ব করার ট্রাই করছি। সো আমার ওই বেসিকটা ছিল। বাট ওভাবে যে আমার যে লেগে থাকা জিনিসটা ছিল না। ওকে। সো আমি যদি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে কোয়েশ্চেনটা করতে যাচ্ছিলাম বাট তাও আমি থাইমা গেলাম যে আমার কাছে কোয়েশ্চেনটা যেটা ছিল যে ভাই তুমি বুয়েট থেকে আসলে ওয়াই আইবিএ এমবিএ লাইক আমরা সবাই মোটামুটি আইবিএ তে এমবিএ তে যারা করে আমি দেখি যে অ্যারাউন্ড 30-35% বুয়েটেনই থাকে। বাকি 75% বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে ছড়ায় যায়। তো তোমার বুয়েট থেকে আইবিএ তে আসার মোটিভেশন কি? মানি? ও না, আমার যেটা হয়েছে কি, আমার কিন্তু আসলে টু বি অনেস্ট কুয়েট থেকে পাশ করার পরে আমি এখন টিউশনি করাইছি বা জব-টব করেছি। আমার তখনও প্ল্যান ছিল না। আমি কিন্তু এখন বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি এবং অলরেডি আমি ২ টো রিটেন দিয়ে ফেলছি। সামনে একটা ভাইবা দেব। বাট আমি পলিটিক্যাল কোনো কথা বলতেছি না। বাট দেশের যেগুলো পরিস্থিতি আমার মনে হলো যে আমি যদি আমার সবকিছু এক জায়গায় ইনভেস্ট করি, ইট ক্যান বিকাম টু রিস্কি। হুম। সো আমার একটা সেফ এক্সিট দরকার। যে মানে আসলে তো পৃথিবীটা খুবই কি বলবো আনপ্রেডিক্টেবল। এখানে যে একটা না হলে আরেকটা যা কিছু হইতে পারে। হইতে পারে। সো সেই ক্ষেত্রে আমাকে একটা সেফ এক্সিট রাখতে হবে। তো আমি খুব ভাবলাম যে সেফ এক্সিটটা কি হইতে পারে? আমি ভাবলাম যে আইবি এর এমবিএ টার উপরে সেফ এক্সিট কিছু হয় না। অন্তত দেশের পার্সপেক্টিভ এ। কারণ আমার একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে। সো টেকনিক্যাল পার্টে আমার তো লেভারেজ আছে। কিন্তু যে ব্যবসায়ের যে মেইন যে এসেন্স টা সেটা বুঝতে গেলে আমার একটা এমবিএ করা লাগবে। সো আমি কিন্তু এই কারণে এমবিএ টা করছি। করার জন্য আমি আসলে আগ্রহ বোধ করে আমি প্রেশার নিছি। এবং আমি আপনার কাছে আসছিলাম। যখন আপনি আপনার সঙ্গে আমি এড হই Facebook এ, ইয়েস। তো বলছিলাম যে, "ভাই এমবিএ করব নাকি?" তো আপনি কিন্তু বলছিলেন যে, "হ্যাঁ, যা এমবিএ করে করো। ফেলো। এমবিএ টা করে ফেলো।" আপনি বলছিলেন যে, "হ্যাঁ, তুমি করে ফেলো, সমস্যা নেই।" সো ফার্স্ট I have to survive. not only survive, I have to thrive. এখন এটা বিসিএস না হলে অন্য কিছু হবে। বিসিএস না হলে মরে যাবো এরকম কিছু না। বাট আমার তো একটা অপশন লাগবে। সো আমি ওই সেফ একটা অপশন চুজ করার জন্যই আমি আসলে এটা দিছি। আর প্লাস যখন আমি আইবিএ তে অ্যাডমিশনে গেছিলাম তখন স্যার আমাকে প্রশ্ন করছে, "সিভিল সার্ভিসে নিয়া প্রিপারেশন তুমি এখানে কেন?" তো সিভিল সার্ভিস আমি যেই যাই না ক্যাডারে কিন্তু অনেকগুলো ভাগ আছে। তো তারা কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড গুলো দেখে। তো অবভিয়াসলি যদি আমার একটা এমবিএ থাকে আমি লেভারেজ পাবো। আর আমি একটা ব্যাপার বুঝছি, ট্যাগ খুব ম্যাটার করে। এটা যে যাই বলুক, ভার্সিটির ট্যাগ বা ভার্সিটি ট্যাগ ইনস্টিটিউশনাল খুবই ম্যাটার করে। এটা ওকে। খুবই ম্যাটার করে। এইসব গিমিক যে ভার্সিটি ট্যাগ স্ক্যাম এগুলো আমেরিকাতে চলে। কারণ যারা আমেরিকার নেটিভ তারা এসব গিলতে পারে। কই আমেরিকা তো আমার দেশের স্টুডেন্টকে ফ্রি নেবে না। যখন ভার্সিটি যখন অ্যাডমিশনটা নেয়, তখন তারা সিজিপিএ দেখে, আইএলটিএস দেখে, রাইট? তারা রিসার্চ এক্সপেরিয়েন্স দেখে। তখন তো এরকম বলে না যে তুমি চলে আসো। আমার কাছে মনে হয় যে এগুলো যারা বিশ্বাস করে, বিশেষ করে বাংলাদেশের গরিব ঘরের সন্তান হয়ে, এরা হচ্ছে গর্দভ। এদের এদেরকে যা দেখাবেন ফেসবুকে তাই বিলিভ করে। একটা বাংলাদেশের সাধারণ ঘরের জন্ম নেওয়া ছেলের জন্য যদি তার কোনো আহামরি ঐশ্বরিক গুণ না থাকে, সে যদি টিকটক করতে না পারে আরকি, তার জন্য লেখাপড়াটা মাস্ট। লেখাপড়া করতে গেলে হোয়াই নট গুড ইউনিভার্সিটি? এক্সাক্ট। সবার তো আর প্রাইভেটে পড়া
নাই সামর্থ্য। এবং আমার কাছে মনে হয় কি ভাই সোশ্যাল ভ্যালিডেশনের একটা ইম্পর্টেন্স আছে। যেমন ধরো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, কথায়, কথায়। আমার টি-শার্টের মধ্যে লেখা বুয়েট। তুমি এবার স্বীকার করো আর না করো, আশপাশ থেকে ৪ টা মানুষ তোমার দিকে একবার হইলেও তাকানোর পরে তোমার টি-শার্টের দিকে তাকায়া সে অটোমেটিক মনের মধ্যে আচ্ছা ওকে একটা বুয়েটিয়ান যাইতেছে। অথবা ছেলেরা বুয়েটে পড়ে, অথবা ছেলেরা ঢাকা ভার্সিটিতে পড়ে। এরকম একটা মেন্টালিটি মানুষের মধ্যে অটোমেটিক সেট হয়। আমাদের সমাজে বেশিই হয়। এটা আমার কাছে মনে হইছে। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের সমাজে না, এটা সব সমাজেই হয়। শ্রেণী বৈষম্য সব সমাজেই আছে। হুম। এইটাই বৈশিষ্ট্য তেলা মাথায় সবাই তেল দেয়। এগুলো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে সমাজে বাস করি, আমরা সবসময় সবকিছুকে, যেমন কেউ যদি চান্স না পায় তখন তার মনে হয় পাবলিক ভার্সিটি গার্বেজ। আবার চান্স পেলে সেও পোস্ট দেবে যে আলহামদুলিল্লাহ ঢাকা ভার্সিটি ১০১ তম। চান্স না পাইলে তখন সবকিছু অনেক খারাপ, তখন পাবলিক ভার্সিটি বাথরুম নোংরা, পাবলিক ভার্সিটি র্যাগিং হয়। চান্সটা পেয়ে গেলে তখন সবকিছু ঠিকঠাক। কথা উইথ খুবই কাইন্ড সত্য। অফ এটার দ্বিমুখিতা, এগুলো হচ্ছে কাইন্ড অফ ভন্ডামি। তো এগুলোর সঙ্গে বাস্তব সম্পর্ক নাই। কারো যদি বাবার বহুত টাকা থাকে তার জন্য হয়তো ট্যাগ ম্যাটার করে না। আমি বুয়েটে করে টিউশনি করে চলতে পারছি। যদি আমার বুয়েট ট্যাগ না থাকতো, ওই সেম টিউশনি আমি পেতাম না, এবং করাইলে আমার ৩ ভাগের ১ ভাগ টাকা আমার কমও লাগতো। আমি যে লাইফটা লিড করছি স্টুডেন্ট বয়সে, সেটা আমি লিড করতে পারতাম না। এখন আমি এটা এখন এসে বলতে পারি কাউকে, "আরে ভার্সিটির ট্যাগ ম্যাটার নাই না।" অথচ ট্যাগ ম্যাটার দিয়ে যে হেডফোন কিনছি, যে হ্যান্ডসেট কিনছি, সেই হ্যান্ডসেট থেকে আমি পোস্ট করতেছি। তো এগুলো হচ্ছে বেইমানি। ইটস নট রাইট। এগুলো তরুণ সমাজকে ভুল মেসেজ দেয়। তো আমার কথা হচ্ছে সাধারণ ঘরের ছেলেপেলের জন্য ভালো ভার্সিটির ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ওকে। ভেরি গুড। আচ্ছা, তো আমি একটু ডিফারেন্ট একটা জিনিস নিয়ে একটা কথা বলি। I know you are a good writer. You have like too many followers in Facebook and Instagram or something like that, সোশ্যাল মিডিয়ার, এবং তুমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্টও। সো তুমি অনেক স্যাটায়ার লিখো। হ্যাঁ? ফেসবুকে আমরা দেখতে পারি অনেক বদরুল, তোমার বিভিন্ন ক্যারেক্টার আমি দেখতে পাই। সো আমার আসলে এগুলা নিয়ে একটা কোয়েশ্চেন আছে। তুমি আসলে লেখালেখি শুরু করছো কবে? একটা কোয়েশ্চেন, অ্যান্ড তুমি আসলে কেন মানে এই ধরনের ফানি জনরা দিয়ে এই ধরনের স্যাটায়ার লেখা শুরু করছো কেন? অন্য কিছু কেন লিখো নাই? তো আমার স্যাটারের মেইন ক্যারেক্টারটা হচ্ছে বদরুল। তা বদরুলের নামের একটা তাৎপর্য আছে। বদরুল নামটা আসছে ব্যাড রুল থেকে। BAD, ব্যাড রুল। ব্যাড রুল মানে খারাপ নিয়ম যে মেনে চলে। ওখান থেকে বানাইছি বদরুল। ওকে। ওকে? সো আমি না খেয়াল করে দেখছি মানুষ সত্য বললে আজকাল শোনে না। মানুষের অ্যাটেনশন স্প্যান এত কমে গেছে, কোনো কিছুর সঙ্গে রং-চং না মাখাইলে সে আসলে সে আসলে সেইটা আগ্রহ পায় না। সেখান থেকে আমার স্যাটায়ার লেখা। আর স্যাটায়ারের বড় একটা সুবিধা হচ্ছে, স্যাটায়ারটা কাইন্ড অফ যেভাবে হয়, আমি যদি এখন কাউকে বলি, সাপোজ কথার কথা, "এই তুই ভন্ড।" সো হি উইল ফিল অ্যাটাকড। কিন্তু আমি যদি একটা গল্প আকারে বলি, লোকজন মজাও পায়, অ্যাটাকটা ডিরেক্ট হয় না। সো স্যাটায়ারে হয় কি, অনেক কথা যেগুলো সমাজ ট্যাবু করে রাখছে সেগুলো বলা যায়। এতে কোপ খাওয়ার ভয় থাকে না, ট্যাগ খাওয়ার ভয় থাকে না, গালি খাওয়ার ভয় থাকে না। সো আমি করি কি, স্যাটায়ারটাকেই আমার যত কষ্ট আছে, আমি সেইটাকে প্রকাশ করার একটা হাতিয়ার হিসাবে নিচ্ছি। যে যেই কথাগুলো কেউ বলে না আমি সেগুলো বলব, স্যাটায়ার দিয়ে বলব। সাপোজ একটা টক্সিক ফ্যামিলি, রাইট? আমি যদি বলি টক্সিক ফ্যামিলি খুব খারাপ, এটা কেউ পড়বে না। কিন্তু আমি যদি একটা ক্যারেক্টারের নাম দেই, ফানি ওয়েতে উপস্থাপন করি, তখন পুরো ঘটনাটা লোকজনের আসলে কাছে আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়। আমি সেখান থেকে লেখালেখি শুরু করছি। আমার যা লেখা পড়ে আমি অনেক কৃতজ্ঞ, এবং সেখান থেকে আমি আমার একটা মেন্টরশিপ সার্ভিসের বিজনেসও আছে। ওখান থেকে ভালো একটা ইনকাম হচ্ছে। তো আমি মনে করি ইটস a win-win for all of us. ওকে, ওকে। Can you like uh, uh, talk to us a little bit about your like এই যে যেটা বলে যে ওভার দ্য কল একটা বিজনেস, লাইক হোয়াট ইস দিস? কি বিজনেস আসলে? এটা কিভাবে চলতেছে? কি করতেছো তুমি এইটার আসলে? পুরো জিনিসটা হচ্ছে যে আমাদের বর্তমান যেটা হয়েছে যে মানুষ তো আসলে একটা প্রাণী। মানুষের কথা বলার লোক নাই। এখন যেটা হয় যে মানুষ কথা বলতে চাইলেও বলে না। একটা ভয় থাকে। সাপোজ ধরেন ২ টো ফ্রেন্ড। এখন আমার একটা ব্রেকআপ হইছে। আমি ওকে বললাম, "দোস্ত আমার ব্রেকআপ হইছে, মনটা খারাপ।" তো ও আমাকে সান্ত্বনা দিল। সান্ত্বনা দেওয়ার পরে সে পুরো ক্যাম্পাসে এই ব্যাপারটা রং-চং করে প্রচার করল। হুম, তখন আমার ইমেজের কি হবে? ওকে। সো আমি আসলে সেই বড় ভাইটা, সেই বন্ধুটা হতে চাচ্ছি, যেটা সবাই ফিল করে।
কিন্তু আমার সঙ্গে কথা বললে সুবিধা কি? এখানে কিন্তু কোনো কিছু প্রকাশ হওয়ার কিছু নাই। সবকিছু গোপন থাকবে। ২ নাম্বার হচ্ছে আমি মিথ্যা কিছু বলি না। আমি খুবই সত্য কথা বলি। আমার যদি বলা, "ভাই আমার ব্রেকআপটা কেন হইছে?" সাপোজ আমরা বলি যে, "তুমি ভালো কাউকে পাবা, হুম। বেটার কাউকে পাবা।" You are not looking for better, right? You are looking for that specific person. সো এটার না হওয়ার কি কারণ হতে পারে? আমি একেবারে ক্যামেরার সামনেই বলতেছি, "ভাই তুমি যে চলো না।" একেবারে খুবই একটা বড় কথা হচ্ছে তোমাকে দেখে ভালো লাগে না। কারণ ২ টো লোক যদি মেসেজ দেয়, সাপোজ ধরেন আপনাকে আমি একটা মেসেজ দিলাম। এখানে প্ল্যান আপনাকে আরেকটা মেসেজ দিল কোন একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। হুম। ২ খানে কি আপনার অ্যাপ্রোচ ডিফারেন্ট হবে? অবশ্যই ডিফারেন্ট হবে। হবে না? তো এখন আমাকে যদি ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা নক দেয়, আরেকটা মেয়ে নক দেয়, আমার অ্যাপ্রোচ ডিফারেন্ট হবে না? তো ওই সময়কে বলি যে এসব মুড অফ, তারপরে সেপারেশন, হিলিং বলে কিছু নাই। যদি এনাফ হও ভাই, মরা লাশও নাচবে তোমাকে দেখে। ১ম কথা এইটা। 2nd অর্থনৈতিক ব্যাপার আছে, ফ্যামিলি ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো হয় কি আমাদের সমাজে পড়ানো হয় না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোটা গড়ে উঠে চাকর তৈরির একটা কারখানা। এখানে চাকর তৈরি করতে হবে। এখানে থিংকিং করতে পারে এরকম লোকজনের কোনো খাতা এখানে নাই। সো আমি ট্রাই করি আমার এক্সপেরিয়েন্স থেকে যে যেটা লাগে তাকে সেটা বলে দেওয়া। আমি এট লিস্ট তাকে সত্যিটা বলে দেওয়া। এখন এটা প্রশ্ন আসতে পারে, "ভাই আপনি সত্যি বলে দিচ্ছেন, তাহলে তো সে হতাশ হচ্ছে।" আরে ভাই মিথ্যা শুনে আনন্দিত হওয়ার চাইতে সত্য হয়ে হতাশ হওয়া ভালো। সাপোজ ধরেন আমার মনে আছে যখন আমি আইবির এমবিএ টিউশন নিচ্ছিলাম। তো আমি আপনার সঙ্গে কথাবার্তা বলতেছিলাম। আর বলছিলাম, "তুমি অ্যাপ থেকে প্র্যাকটিস করো।" তো আপনি তো আমাকে বলতেই পারতেন, "না ভাই তুমি বুয়েটের মতো হয়ে যাবে।" হ্যাঁ, এটা কিন্তু বলতেই পারতাম, আসলে বলিনি। বাট আপনি কিন্তু আমাকে বলছেন যে, "তুমি কিন্তু এগুলো প্রবলেম ফেস করবা।" আমি কিন্তু ব্যবস্থা নিচ্ছি আপনার ভিত্তিতে। আমি মনে করি যে মিথ্যাতে খুশি হওয়া কোনো সমাধান না। কারণ মিথ্যাটাতে খুশি। মানে আমার কোনো ডিগ্রি ট্যাগ ফ্যাগ কিছু নাই। আমি Facebook এ এসে ছেলেরে বললাম যে, "হোয়াটএভার ইউ ডু ইউ আর অ্যামেজিং।" এত সোজা অ্যামেজিং হওয়া? যে তুই কিছু না করে অ্যামেজিং হয়ে যাবি। তাহলে যারা তো কিছু করতেছে, তাহলে এরা কই থাকবে? তো সেইখানে যে ছেলে কমেন্ট গুলো করতেছে, এতে কারোর সঙ্গে এনার প্রেম হবে না। যার সঙ্গে প্রেম হবে কমেন্ট করে না। ট্রু। তো যারা আমরা কমেন্ট করি, "ইউ আর টু বিউটিফুল, টু গুড লুকিং, মুয়া, মুয়া, মুয়া।" এদের সঙ্গে কিছুই হবে না। তো ঠিক আছে? ভাই যার সঙ্গে হওয়ার ওই ছেলে হয়তো কমেন্টও করে না। ট্রু। তো জিনিসটা হচ্ছে মানে তোমার সাবস্টেন্স থাকতে হবে। প্রেম বলি, চাকরি বলি, ব্যবসা বলি, এখানে সবকিছু ট্রেড অফ। এটা অপটিমাইজেশন প্রবলেম। তোমার থাকতে হতো। আমার এই সার্ভিসটা হচ্ছে যে বড় ভাই, বড় আপু, ফ্রেন্ডের যে অভাবটা দূর করার জন্য তারা আমাকে মেসেজ দেয়। তারা হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে, সমস্যাটা বলে। আমি এটা শুনি। শুনে আমি তাদেরকে এমন সব কথাবার্তা বলি যেটা হয়তো পৃথিবীতে আমি ছাড়া তাদেরকে কেউ বলবে না। আচ্ছা। কারণ সো অনেক সো সত্যি ইউ আমি আর বলতে চাই না। অ্যাক্টিং লাইক মানে গাইড, হুম, যে নাকি আসলে আমার পার্সোনাল, ধরো কথার কথা আমার একটা সিরিয়াস কোনো একটা রিলেশনশিপ ইস্যু হইছে। সো আই ক্যান লাইক কনট্যাক্ট ইউ। আমি তোমাকে নক করলাম, রিচ করলাম। তুমি আমাকে একটা টাইম দিলা। ওই টাইমে আমি তোমার সাথে কথা বললাম, নিজের প্রবলেম শেয়ার করলাম। এটা করার জন্য ডেফিনিটলি আই হ্যাভ টু পে, ইয়েস, রাইট? ফর ইউর টাইম, রাইট? ইয়েস। আই হ্যাভ টু পে। ওকে ফাইন। অ্যান্ড আমি একটা টাইম স্লট নিলাম, তোমার সাথে কথাবার্তা বললাম। তুমি আমাকে একটা সলিউশন দিলা বা না দিলা, তোমার কথাবার্তায় আমি এমন একটা নতুন ওয়ে পাইলাম যেটা আমাকে লাইফে ওই প্রবলেমটা সলভ করে নতুনভাবে চলার চেষ্টা করবে। Am I right? রাইট? বাট আমি বলব কি আসলে ব্যাপারটা সলভ না। কারণ কি আমার কোনো প্রবলেম সলভ করার ক্যাপাসিটি নেই। সলভ যেমন ধরেন আমি যখন আপনার কাছে গিয়েছিলাম, আ আইবি এর ব্যাপারে আমি অনেক ভাইয়ের কাছে গিয়েছি। আমি আপনার কাছেও গিয়েছি। আমি না পড়লে কোনো চান্স হইতো না, রাইট? কিন্তু আপনি আমাকে একটা গাইডলাইন দিছিলেন কারণ আপনি এমবিএটা করে আসছেন। আমি আপনার নির্দেশনাটা কাজে লাগাইছিলাম। সো আমার কথা হচ্ছে তাকে সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া যে আপনি এখানে, এখানে যান। যদি আমি কাউকে দেখি যে তার কোনো ডিপ সাইকোলজিক্যাল ইস্যু আছে, আমি বলি, "ভাই এটা আমার আয়ত্তের বাইরে। আপনি মনোবিজ্ঞানীর কাছে যান।" কারণ আমার তো আর এরকম লোক ঠকানোর কোনো আমার আশা নাই। কারণ একটা মানুষের জীবন খুব মূল্যবান। সো আমি ট্রাই করি আমার সামর্থ্যের মধ্যে হেল্প করার। যদি আমার সামর্থ্যে না কুলায়, তাকে কারা হেল্প করতে পারবে তাকে চাওয়ার। এখন যদি কেউ বলে যে ব্যবসা করতে চাই, সো obviously আমি হয়তো আপনার নাম সাজেস্ট করে দেব যে এই ভাইয়ের কাছে হেল্প চাইতে পারো। বা আমি ট্রাই করব আপনার সঙ্গে ম্যাচ আপ করায় দেওয়ার। না আপনি ব্যবসা করতেছেন। obviously ব্যবসা কেমন করে করতে হয় এটা আপনি ভালো জানবেন।
বই পড়ে তো ব্যবসা শেখা যায় না। ট্রু, ভেরি ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, ওকে। বাই দ্য ওয়ে গাইস, যারা ভিডিওটা দেখতেছো, সো দিস পডকাস্ট ইজ ব্রট ইউ বাই মেরিটো। ডেফিনিটলি আমরা এখানে টি-শার্ট লাগায় রাখছি। সো মেরিটো অ্যান্ড মেরিটো কি জিনিস? মেরিটো হচ্ছে একটা অনলাইন অ্যান্ড অফলাইনের একটা ব্লেন্ডেড প্ল্যাটফর্ম, এডুকেশন প্ল্যাটফর্ম। আমাদের একটা অ্যাপ আছে, মেরিটো অ্যাপ। ইউ ক্যান ডাউনলোড ইট রাইট নাও ফ্রম Google Play Store and definitely you can visit meritopd.com. You can check the link in the comment section. Definitely. আর আরেকটা জিনিস, don't forget to subscribe our YouTube channel and don't forget to press the bell button of our YouTube channel, because if you press the bell button you'll get all the notifications from all of our videos. ঠিক আছে? সো কোনোভাবেই নোটিফিকেশন না পাইলে কিন্তু হবে না, you will miss something else, because এই ভিডিওটার পরে কিন্তু রূপম ভাইয়ার আরেকটা এক্সট্রা একটা চটকদার ভিডিও আসতেছে ঠিক পরের এপিসোডেই। ওকে, আচ্ছা। তো রূপম, আমার কাছে একটা কোশ্চেন আছে ভাই, সেটা হচ্ছে এটা মানে একটা ফান কোশ্চেনই আসলে ভাই। সেটা হচ্ছে যে আ তোমার আসলে ফেসবুকের ফলোয়ার কামানোর ফলে আ মানে তোমার আসলে ফিলিংসটা কেমন? বা রাস্তাঘাটে এখন পর্যন্ত এরকম হইছে কিনা যে কেউ তোমারে চিনছে বা এই মানুষটাকে দেখার জন্য বা এরকম একটা টেক্সট পাইছো যে ভাই তোমাকে হিউজ কোনো কিছু চিন্তা করতেছে। মানে এই ফিলিংসটা কেমন আসলে? প্রথম কথা হচ্ছে আমার ফলোয়ার হয়তো সব মিলে 25K, ইটস নাথিং কম্পেয়ার্ড টু সাম আদার গাইজ আউট দেয়ার। বাট এর ফলেও আমি যে চেঞ্জ দেখতে পাইছি এটা আসলে অনেক বেশি। যেমন আমার মনে আছে যে আমার একজন ফলোয়ার, সে আমার লেখা পড়ে সে আমার বাসায় সামনে সে মিরপুরে চলে আসছে। আমার জন্য আপেল, কমলা, ঝুঁকি এনে চলে আসছে। যে ভাই ও আপনার সঙ্গে কথা বলব। সো এইটা আমি কখনো ভুলব না যে একটা লোক তার কষ্টার্জিত পয়সা খরচ করে আমার জন্য ফল কিনে আনছে। এবং এবং অনেক লোক আছে যারা আমার সঙ্গে মেসেজ দেয় যে ভাইয়া এটা কিভাবে করব? বা মানে অনেক পার্সোনাল বিষয়। যেমন হ্যাঁ, আমি এই মেয়েটাকে বিয়ে করব নাকি এই ছেলেটাকে বিয়ে করব নাকি? ভাইয়া আমি এখানে এটা করব নাকি? আমার সন্তানকে আমি কোথায় ভর্তি করাবো? তারা যে আসলে এইটা দেখাইছে আস্থাটা, মানুষের একটা আস্থার জায়গা হতে পারাটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এর সঙ্গে চলে আসে রেসপনসিবিলিটিও, বাট আমি এটা এনজয় করি। ভালো লাগে আমার যে এট লিস্ট মানুষ আমাকে আর ৮-১০ টা মানুষের থেকে ডিফারেন্ট একটা চোখে দেখতেছে। আই থিংক এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য ব্যক্তিগতভাবে। ওকে, ওকে, ফাইন। আমি দেখতে পাচ্ছি ভাই তোমার ক্যারিয়ারটা তো আসলে অনেক ডিফারেন্ট। লাইক আ আ তোমার অলরেডি বিসিএস এ ২ টা রিটেন শেষ হয়ে গেছে। ইউ আর ওয়েটিং ফর ইউর ভাইভা। ইনশাআল্লাহ তোমার ভাইভাতে পাস হয়ে তুমি বিসিএস ক্যাডার হয়ে যাবে ইনশাআল্লাহ। আ এর পাশাপাশি তুমি আসলে একজন ইঞ্জিনিয়ার, তার পাশে তোমার একটা আইবিএর এমবিএ ট্যাগ অলরেডি লেগে গেছে। তুমি এমবিএ তে তোমার ক্লাস শুরু হয়ে যাবে। আজকে আমরা এই ভিডিওটা করতেছি হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি ৬ তারিখ না ৭ তারিখে। ৬ তারিখ 6 এপ্রিল 2025 তোমার ক্লাস স্টার্ট হবে জাস্ট পরশুদিন 8 এপ্রিল, রাইট? এটা পেল ওরিয়েন্টেশন নট ওরিয়েন্টেশন। ক্লাস। ৯ তারিখ থেকে ক্লাস শুরু। সো তুমি অফিসিয়ালি আসলে আইবিএর এমবিএ তে ঢুকে গেছো। সো তোমার কাছে কি মনে হয় আসলে এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, তার উপর তুমি আবার মেরিটোতে একজন ডিরেক্টর হিসেবে কাজ করতেছো। সো তোমার আসলে এখন অনেক প্রেশার। এক তো ফেসবুকে আ একটা ছোটখাটো সেলিব্রিটি আমি বলবো। ছোটখাটো সেলিব্রিটি হওয়ার একটা প্রেশার আছে, অনেক টেক্সট আসে। ১, ২ নম্বর হচ্ছে তোমার একটা পার্সোনাল বিজনেস আছে। তুমি ওভার দ্য ফোন মানুষজনকে সময় দিচ্ছ টাকার বিনিময়ে। তারপরের ব্যাপারটা হচ্ছে তুমি এইখানে মেরিটোতে একজন ডিরেক্টর হিসেবে কাজ করতেছো। এগুলার পাশাপাশি তুমি আবার আইবিএতে, এমবিএতে ক্লাস করবা। সো আইবিএতে ক্লাস করবা। এই সবকিছু মিলে তুমি আসলে তোমার কাছে কি মনে হচ্ছে? তুমি টাইম গুলা কই পাও? কেমনে টাইম সেট করো কেমনে? এত কিছু করার টাইম কোথায় পাও? না, আমার টাইম সেট ব্যাপারটা হচ্ছে যে গত আমি প্রতিদিনই একটু না একটু করে আমার এমসিকিউ যে অ্যাপটা আছে, আমি এমসিকিউ অ্যাপ থেকে বিসিএস এর এমসিকিউ আমি পড়ি। আমি পড়ার ট্রাই করি। আমি টিউশনি করে আমার স্টুডেন্ট আছে তাদেরকে ডেইলি পড়াই। তো আমার ব্যাপারটা হচ্ছে যে আমি ভাই রুটিন করি না। যেমন ধরেন আজকে আপনি অফিসে আসতে বলছেন। আমরা এটা এরেঞ্জ করে এসেছি অফিসে। সো আমি কিন্তু আজকে সারাদিন আপনার জন্য ফ্রি করেই রাখছি। তো আমার জিনিসটা হচ্ছে যখন যে কাজটা আসবে তখন সেই কাজটায় 100% দেওয়া। যেমন সামনে আমার আইবি এর যখন পড়ালেখা চলে আসবে, obviously তখন হয়তো আমি আমার ঘোরাঘুরি একটু কমায় দেব। ঘুমটা একটু কমিয়ে দেব। বিনোদনটা একটু কমায় দেব। আর Facebook এ আমার ২ টো গ্রুপও আছে। বিসিএস এর গ্রুপ আছে, আইবি এর গ্রুপ আছে। তো সেখানে আমাকে সময় দিতে হয়। আমি আসলে এইসব কাজগুলোকে বেশি দেই প্রাধান্য এবং পার্সোনাল লাইফটাকে কম দিয়ে ফেলি। আমি মনে করি যে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার যে অ্যাম্বিশন সেখানে অ্যাকচুয়ালি এখনো ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ভাবাটা হচ্ছে না উচিত। ওকে। মানে আমি এখনো এটা এফোর্ড করতে পারি না এই লাক্সারিটা। অনেক পরে, অনেক পরের ব্যাপার। অনেক ওয়ার্ক পরে। লাইফ ব্যালেন্স করার ব্যাপারটা। সো এটা হচ্ছে গিয়ে কাজ করার টাইম। রাইট, আমাকে কাজ করতেই হবে। তোমার কাছে কি মনে হয় ভাই যে তুমি এটা টাকার ব্যাপারে বললা। কত টাকা হইলে তুমি মনে করো
এখন এই বয়সে থেকে এই মোমেন্টে আমি জানি বড় হইলে জিনিস চেঞ্জ হইতেই পারে, তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হইতে পারে। বাট এই মোমেন্টে তোমার কি মনে হইতেছে? এই মুহূর্তে আমি তোমাকে কত টাকা দিলে তুমি বলবো যে ভাই আমি স্যাটিসফাইড রাইট নাও, আমার কাজ হচ্ছে এখন ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে একটা চিল লাইফ লিড করা, এত প্রেশার টেশার না নেই, আমি স্যাটিসফাইড হয়ে গেছি টাকায়। কত টাকা হইলে তোমার কাছে মনে হয় যে এই জিনিসটা তুমি পাবা? 2,000 কোটি টাকা। ২,০০০ কোটি টাকা? হ্যাঁ। ওকে। আচ্ছা ধরো তোমার আমি এই মুহূর্তে ২,০০০ কোটি টাকা দিলাম। তুমি ১ম কি করবা আসলে? মানে কোন কাজটা তুমি ১ম এ করবা যদি তুমি ২,০০০ কোটি টাকা পাও? আমি এখন এই টাকাটা পাইলে আমি যে কাজটা করব, ১ম আমি আমার ফেভারিট যে আরেকটু জোরে বইলো কথাটা। মানে আমি ১ম করব কি যে এই টাকাটা পাওয়ার পরে আমি ফার্স্ট এ হচ্ছে একটা বাড়ি কিনবো। ওকে, একটা ভিলা কিনবো। ভিলাটা আমি হচ্ছে আমেরিকার ম্যানহাটনে কিনবো। ওকে। ওকে? আমি একটা রেসিং কার কিনবো হু, হু, এবং আরো কিছু খুচরা শপিং-টপিং আছে আমি করে ফেলবো। হু, একটা হু। দামি ঘড়ি কিনবো। এরপরে বাকি টাকাটা আমি ইনভেস্ট করব। ইনভেস্ট করবা। ইনভেস্ট করব। অর্থাৎ আমি চেষ্টা করব যে 80% টাকাই যেন আমি ইনভেস্ট করতে পারি। আচ্ছা, ওকে, ওকে। ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাই তো আমি একাডেমিক লাইফে যাই। একাডেমিক লাইফে তুমি তো অলরেডি আইবিতে চান্স পেয়ে গেছো। সো আ আ ইউ আর দ্য ওয়ানস যারা নাকি আসলে এই মোমেন্টে আমি যদি বলি স্ট্যাটিস্টিক্যালি বললে বাংলাদেশে যারা ছোটবেলায় এইচএসসির পরে পরীক্ষা দেয়, তাদের যারা সবচেয়ে ভালো স্টুডেন্ট তাদের টার্গেট থাকে হচ্ছে তারা শুধু বুয়েটে চান্স পায়। সো ইউ ডিড দ্যাট। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং যারা মাস্টার ডিগ্রি বাংলাদেশে নিতে চায়, তাদের জন্য বেস্ট জায়গা ছিল আইবিএ এন্ড ইউ অলরেডি ক্র্যাকড আইবিএ। সো তাদের মধ্যে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট। সো আমার কোয়েশ্চেন হচ্ছে ভাই, তোমার প্রিপারেশন মডেল কি? মেথড কি? কিরকম ভাবে তুমি প্রিপারেশন নিতে পছন্দ করো? তুমি কি আসলে পরীক্ষার আগে একটা টাইমলাইন সেট করো, রুটিন করো, ওই অনুযায়ী ডেইলি ১০ ঘন্টা করে পড়ো? তোমার স্ট্র্যাটেজিটা কি আসলে? আমার কখনোই কোনো রুটিন করা হয় নাই। যেটা হয়েছে যে এবার কিন্তু আইবির, এমবিএর পরীক্ষাটা আমি দিছি খুব হুট করে। কারণ আপনারা জানেন যে দেশে কিছু ঘটনা ঘটে গেছে। ওই সময় জুলাই মাসের খুবই ঝামেলা হ্যাঁ, চলতেছিল। ঝামেলা চলতেছিল। সো ১ম আমি যে কাজটা করছি আমি আইবিএ তে কোনো কোচিং এর নাম নেই। আমি একটা কোচিং এ অফলাইনে পরীক্ষা দিছি। ওকে। এরপরে হচ্ছে আমি যখন কোচিং এ পরীক্ষা দেওয়ার মাঝখানে তো আমি আপনাকে নক দিছিলাম। যে আমার ভাই একটু সমস্যা হচ্ছে এই সেই। আমার লেখাপড়ায় আমার ফ্রেন্ড লিস্টে যুক্ত হয়েছি। হ্যাঁ, হ্যাঁ, পরে মেইডো থেকেও তুমি হ্যাঁ, প্রিপারেশন নিতে পরে বললে। হচ্ছে আমি হচ্ছে আপনার কাছ থেকে আপনাদের অ্যাপ আমি খুব হেল্পফুল যে আপনি ফ্রি আমাকে অ্যাপের একটা ডেফিনিটলি ভাই ব্রাদারদেরকে ভাই দিতেই হয় হ্যাঁ, ভাই। কাম অন। দিছিলেন আরকি। তো সেখান থেকে হচ্ছে আমি অ্যাপে প্রিপারেশন নেই। সো আমার মনে আছে যখন আমি ওই কোচিং এ অফলাইনে পরীক্ষা দিচ্ছিলাম, ১ম এ পরীক্ষায় আমার মেরিট আসছিল ১৩৭তম। ২য় পরীক্ষায় আমার মেরিট চলে আসছিল ৭৪তম। 3rd পরীক্ষাটা চলে আসছিল ২১তমতে। তারপরে ৩ পরীক্ষা দিয়ে আমি মোটামুটি ১ থেকে ২০ এর মধ্যে চলে আসছি। হুম, ৪ নাম্বার পরীক্ষা দেওয়ার সময় আমার ডেঙ্গু। আচ্ছা। তো আমি যখন এই নিচ্ছি প্রিপারেশন, আমি যেটা বুঝতে পারলাম যে আইবি এর আসলে প্রিপারেশনটা পুরোপুরি হচ্ছে এটা টাইমের খেলা। বুয়েটে কিরকম? বুয়েটে অনেক ম্যাথ পারতে হয়। আইবিএ তে তো কিছু পারতে হয় না। আইবিএ তে টাইম ম্যানেজমেন্ট এর একটা জিনিস থাকে। সো আমি করলাম কি তখন আপনাদের অ্যাপ থেকে আমি মোটামুটিভাবে প্রতিদিন ওই শুয়ে বিছানায় শুয়ে এমসিকিউ প্র্যাকটিস করতাম। ওকে। আর ওয়েবসাইট গুলো দেখতাম। আর ভোকাবুলারি আমার বিসিএস এর জন্য পড়াই লাগছিল। কারণ আমাদের যে একটা ফর বিসিএস আমি একটা জবের ইংরেজি গাইড আমি পুরো পড়ে ফেলছিলাম। সেখান থেকে আমি হেল্প পাইছি। আর ম্যাথ তো আমরা সবসময় করাই বুয়েটিয়ানরা। আমাদের ম্যাথ তো সমস্যার কথা না। আমাদের সমস্যা কোথায় হবে? সমস্যা ন্যাথমেটিক্যাল এবিলিটি। হ্যাঁ, এদিকে তো। এটা নিউ টপিক। ওটা আমি করে ফেলছিলাম। তো ফাইনালি হচ্ছে যখন আমি পরীক্ষা দিতে যাই আমার মনে আছে যে আমি টোটালি অ্যাটেম্প্ট নিছিলাম ৬১ টা কোয়েশ্চেন আমি অ্যাটেন্ড করি। ৭৫ টার মধ্যে ৬১ টা হ্যাঁ, কোয়েশ্চেন। ৭০ টার মধ্যে। ৭০ টার মধ্যে। বাই দ্য ওয়ে আমি একটু এক্সপ্লেইন করি ব্যাপারটা। আইবি এর, এমবিএ এর ভর্তি পরীক্ষা এবং বিবিএ সেইম। ভর্তি পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে আপনাকে একই সাথে ২ ঘন্টার মধ্যে ২ টা পরীক্ষায় বসতে হবে। স্টার্টিং ফ্রম এমসিকিউ এক্সাম যেটার ডিউরেশন হচ্ছে ৯০ মিনিট, ১.৫ ঘন্টা। ১.৫ ঘন্টার মধ্যে আপনাকে প্রায় ৭০ থেকে ৭৫ টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। সাধারণত এটার মার্ক ডিস্ট্রিবিউশন থাকে এরকম: ম্যাথে ৩০, ইংলিশে ৩০, অ্যানালিটিক্যাল এ ১৫, ইন টোটাল ৭৫। এটা ৫ মার্ক এদিক ওদিক সবগুলাতে হতে পারে। হইতে পারে ৩০ এর জায়গায় ২৫ যেকোনোটা। আবার অ্যানালিটিক্যাল হতে পারে ১৫ জায়গায় ১০। এরকম হইতেই পারে বা ২০। সো
ওভারঅল ৭৫ কিংবা ৭০ মার্কের একটা এমসিকিউ এক্সাম হয় ১.৫ ঘন্টার মধ্যে। তারপরে আধা ঘন্টার জন্য একটা রিটেন এক্সাম স্টার্ট হয়। ওই রিটেন এক্সামের মধ্যে ইউ হ্যাভ টু রাইট 2 এসেস। ইংলিশে ২ টা প্যারাগ্রাফ কিংবা এসে লিখতে হয় এবং সেটার মধ্যে অনেক ডিফারেন্ট জিনিস আছে। তোমাদের রূপম ভাইয়া তোমাদেরকে আইবিএ, এমবিএ কমপ্লিট গাইডলাইন নিয়ে হেল্প করবে। ইফ ইউ ওয়ান্ট টু লাইক গেট এনরোলড ইন রূপম ভাইয়ার আইবিএ, এমবিএ কোর্স, দেন চেক দ্য লিঙ্ক বিলো দিস ভিডিও। আমরা নিচে ডেসক্রিপশন অথবা কমেন্টের মধ্যে সুন্দর করে একটা লিঙ্ক দিয়ে দিব। সেখানে ক্লিক করলেই তুমি হচ্ছে গিয়ে সেই কোর্সের মধ্যে ঢুকে যেতে পারবা। অর ইউ ক্যান ডাউনলোড মেরিটো অ্যাপ। মেরিটো অ্যাপের মধ্যে ঢুকলেও তুমি আসলে রূপম ভাইয়ের আইবিএ, এমবিএ যে কোর্স আছে সেটার মধ্যে পাবা। শুধুমাত্র রূপম না, রূপমের সাথে আমি এবং এর পাশাপাশি আইবিএ, এমবিএ তে পড়া আরো ২ জন টিচার। ইন টোটাল আমরা ৪ জন টিচার মিলে কিন্তু লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস মিলে একটা কমপ্লিট কোর্স এবার লঞ্চ করছি। সো আমরা গেটিং ব্যাক টু ইয়োর পারসেপশন। ওকে। সো রূপম, আমার কাছে মনে হয় কি ভাই, যে এই যে মানে কিছু স্টুডেন্টস আছে যারা নাকি ধরো ছোটবেলা থেকে অনেক নিজেকে বড় মনে করে। যেমন ধরো আমি আমার নিজের কথাই বলি। হ্যাঁ? আমি ছোটবেলা থেকে আমি খুবই অহংকারী একটা ছেলে। সত্যি কথা বলতে যেটা। আমার কাছে মনে হইতো কি যে আমার লাইফটা এরকম কাটছে। আমি ছোটবেলা থেকে ফার্স্ট হওয়া কিছু পোলাপান আছে না সবসময় ফার্স্ট হয়। আমি ছিলাম ঐরকম। জেলা স্কুলে ফার্স্ট হইতাম। ঢাকার স্কুলে আসছি, জেলা স্কুল থেকে এনেও ফার্স্ট হইছি। 5-8 এ যে বোর্ড স্ট্যান্ড করা, এসএসসি তে বোর্ড স্ট্যান্ড করা। আমি মনে করছিলাম যে আমার লাইফে আমার মতো ব্রিলিয়ান্ট পোলাপান হইতেই পারে না দেশে। এরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল ওই সময়। নরডেমে চান্স পাওয়ার পর এই চিন্তাটা আরো অনেক বেড়ে গেছে। তারপর নরডেমে ধরো সবার আমার র‍্যাংকিং ধরো ২০০-৩০০ র মধ্যে থাকতো। আমি মনে করতাম যে নরডেম থেকে ৫০০, ৪০০ তো ৪৫০ সিরিয়াসলি বোর্ডে চান্স পাবেই। আমি চিন্তা করতাম এভাবে যে বুয়েটে ট্রিপল সিএসসি মেকা হইলে পড়বো নাইলে পড়বো না। চিন্তা করতাম এভাবে। যখন দেখা গেছে যে চান্সই পাই নাই, তখন আমার কাছে মনে হইছে যে ভাই রিয়েলিটি অনেক টাফ। এবং আমার কাছে তখন আমি বুঝতে পারছি যে আসলে আমার থেকে নটরডেমের পিছনের র‍্যাংকের ছেলেগুলা অ্যাডমিশন লাইফে যেরকম প্রেশার নিয়ে পড়াশোনাটা করছে, ওই টাইমে আমি ঘুরে বেড়াইছি। এদিক ওদিক ঘুরছি, দাবা খেলতে গেছি বন্ধুর সাথে। সত্যি কথা যেটা, দাবা খেলতে গেছি, এখানে ওখানে ঘুরাঘুরি করছি। একসাথে ৩ কোচিং এ ভর্তি হইছি। বাইরে যাওয়ার জন্য এসএটির প্রিপারেশন নিতাম। আমার বাপ ডাক্তার। আমার কাছে মনে হইছে উনার ইচ্ছা ছিল আমার ডাক্তার বানাবে। আমাদের প্রাইমেট একটা কোচিং সেন্টার আছে ইউনো। আ ফ্রি মার্কেটিং করে দিলাম প্রাইভেট। আমাকে কিছু টাকা দিয়েন। সো আমাকে ভর্তি করে দিছিল। আমি আবার আরেকটা নামি দামি একটা ইঞ্জিনিয়ারিং কোচিং এও ভর্তি ছিলাম। সো ৩ টা কোচিং সামলাইছি। আমার কাছে মনে হয়েছিল কি একসময় যে ভাই আমি সব পারবো। আমার পক্ষে দুনিয়ার সবকিছু পারা সম্ভব। আমি মেডিকেলেও চান্স পাবো, ডিএমসি তে পড়বো, বুয়েটেও চান্স পাবো। প্রোফাইলের মধ্যে লেখা রাখবো বুয়েট এত, ডিএমসি এত, ডিইউ এত। দিন শেষে দেখছি যে কোনো কিছুই আসলে হয় নাই। ৩ নৌকায় পা দিয়া ৪ নৌকায় পা দিয়ে দেখছি কোনো কিছুই ঠিকমতো মন চাচ্ছে না। শেষ পর্যন্ত ঢাকা ভার্সিটিতে পড়ছি। ১ বছর পড়ার পর আমি আইইউটি তে চলে গেছি। সো হোয়াট ডু ইউ থিংক? আমার মতো যেসব স্টুডেন্টসরা আছে যারা ছোটকালে ভালো ছিল এবং হঠাৎ করে একটা ধাক্কা খায়, এদের জন্য আসলে তোমার সাজেশন কি? এরকম অনেক ছেলেরাই আছে যারা অলরেডি ভাবতেছে তারা জীবনে সবকিছু পায়া ফেলছে। কিন্তু আসলে তারা সবকিছু পায় নাই। এদের জন্য তোমার সাজেশন কি আসলে? বাস্তবতায় নেমে আসতে হবে। বুঝতে হবে আসলে মানে আমি যেটা দেখতেছি সেটাই পরম সত্য না। মানে ব্যাপারটা হচ্ছে মানুষ যত কম জানে তত তার মধ্যে বেশি থাকে। হুম। একটা কাইন্ড অফ অ্যারোগেন্স থাকে বেশি। মানুষ কম জানলে তাকে ম্যানিপুলেট করা সোজা, তাকে সবকিছু করাই সোজা। তো এটাই আমি মনে করি কাইন্ড অফ যে বেশি জানতে হবে এবং নিজেকে অ্যাক্সেস করতে হবে। কোথায় আছি? আমার চাইতে আমার যে ফ্রেন্ডটা আমার চাইতে খারাপ স্টুডেন্ট ছিল, সে যে এখন আমার চাইতে ভালো করতেছে, সে কিভাবে করল? সে নিশ্চয়ই পরিশ্রম দিয়ে করছে, আমি করি নাই। সো এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। মানুষের সমস্যা মানুষ অ্যাকসেপ্ট করে না। তখন তারা শিক্ষা ব্যবস্থার ভুল আমি কখনোই বলতেছি না আমাদের শিক্ষা ব্যবস্থা পারফেক্ট। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ভুলগুলো তখনই ধরি যখন আমরা শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোপ করতে পারি না। কথার কথা, একটা ছেলে পাবলিকে চান্স পাইলো। তখন সে কখনোই শিক্ষা ব্যবস্থা নিয়ে বলবে না। বা যখন সে ভার্সিটিতে খারাপ করবে রেজাল্ট, তখন সে শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যবচ্ছেদ করবে। অর্থাৎ আমরা তখনই হুম। ব্যবচ্ছেদটা করি যখন আমরা পড়তেছি বিপদে। এসব পারফেক্ট তো না। কিন্তু হোয়াট ক্যান উই ডু অ্যাকচুয়ালি? অযথা হাত পা বাঁধা। রুল চেঞ্জ করব সেই সক্ষমতা নাই। হিটলার কি বলছিল? রুল চেঞ্জ করতে গেলে আগে রুল ফলো করো। টপে যাও এরপর রুল চেঞ্জ করো। তো আমার ব্যাপারটা হচ্ছে এইটা যে মাটিতে পা দিয়ে নেমে আসো, সত্য উপলব্ধি করো। তুমি ভাই কিছুই না। ইউ আর নাথিং। তুমি কোনো স্পেশাল না। ইয়েস, ইয়েস। রাইট? আমরা কেউ স্পেশাল না। স্পেশাল হলে আমরা এখন লাস ভেগাস থাকতাম বসে। ওকে?
কম বয়সে। হ্যাঁ, ট্রু ভাই। মানে এই লো বাজেট পডকাস্ট করার কোনো মানে নাই আসলে। যদি খুবই স্পেশাল হইতাম। সত্যি কথা ভাই, যেটা। আমরা অনেক কিছু করে ফেলতে পারতাম। তোমার জন্ম হইছে বাংলাদেশে। হ্যাঁ, চকলেট থেকে কি অবস্থা one of খারাপ। the poorest countries in the world. কিছু ঠিক ঠিকানা নাই। যে তুমি কেমনে যে মানে বাংলাদেশ গরিব দেশ। সেই গরিব দেশেও তোমার জন্ম হইছে গরিব ঘরে। অর্থাৎ গরিবের মধ্যে তুমি আরো গরিব। সো তুমি কিভাবে নিজেকে স্পেশাল দাবি করো বা তোমাকে কারা স্পেশাল বলে? তো তো সমস্যা আছে মাথায়। আমরা খুবই এভারেজ। আমি কি এভারেজ না, আমরা মেক্সিমাম লোকজন বিলো এভারেজ। আমি নিজে একজন এভারেজ প্রাণী। বুয়েটে পড়ছি বলে কি হয়েছে? বুয়েটে ১,০০০ জন গ্র্যাজুয়েট পাস করে। পাবলিক থেকে হাজার গ্র্যাজুয়েট বেরোচ্ছে। কি সবাই কি ভালো আছে? যারা ভালো আছে আমরা তাদেরকেই দেখি, খারাপদের দেখি না। দেখি না। সেটা অন্য কথা। তো আমি দেখি না বলেই তো এরকম না যে আমার ভার্সিটি থেকে পড়ে কেউ বিফল হয় নাই। অনেকেই আছে। আমার ভার্সিটি থেকে পড়েও তো অনেকে সুইসাইড করছে ক্যারিয়ারের ইয়েতে। হয়তো কম। সো আমার কথা হচ্ছে আমরা সবাই খুব এভারেজ প্রাণী। সো এত আনন্দিত হওয়ার কিছু নেই। সত্যকে স্বীকার করতে হবে। কারণ আমাদের সমস্যা হচ্ছে কি আমরা একটু সাফল্য পাইলে আমাদের পাওয়া নিতে পারে না আর। ট্রু। এটা একটা ভালো কথা বলছো আসলে। আর একটু টাকা পয়সা হইলেও আসলে আমরা অনেক গরম দেখানো শুরু করি টাকা আসলে। পয়সা হয়ে গেলে মানে ২ পয়সা কামাইলে ৪ পয়সার ভাব। মানে আমরা তারপরে ভাব দেখা যাচ্ছে যে আমি মাসে বেতন পাই ৳১,০০,০০০। ভাই ৳১,০০,০০০ তুমি ধরি না, তুমি মধ্যবিত্ত বর্তমান। বাট আমাদের ধারণা আমি 6 D স্যালারি পাই বিশাল কিছু। মানে এইটা কখনো কি we are disconnected from the reality. আসলে কয় টাকা লাগে আর তুই বেটা কয় টাকা কামাস যদি আমরা দেখি, তখন না তো অকাতটা বোঝা যায়। এখন আমরা কল্পনা করি কি যে ও খাইতে পায় না, আমি খাইতে পাই। হুম, এটা তো ধনীর সংজ্ঞা না। সো আমি মনে করি কানেক্ট yourself to the reality. যতই কষ্ট হোক না কেন বাস্তবতা মেনে নাও। তাহলে দেখা যাবে লাইফে আসলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। ওকে। আচ্ছা, তো আ এবার একটা ভালো কোয়েশ্চেনই করি আসলে। সেটা হচ্ছে যে ভাই আ তোমার লেখালেখির মধ্যে অনেক ফিমেল ক্যারেক্টার গুলো আমরা দেখতে পাই। হ্যাঁ? এর মধ্যে মানে একটা ফিমেল ক্যারেক্টার নাম কি? স্পেশাল একটা? জবেদা জব জোবেদা। আচ্ছা, তো মানে ভাই ব্যাপারটা হচ্ছে যে জোবেদা কেন মানে ২ টা আছে মোস্ট প্রবাবলি। একটা হচ্ছে যে আ কোন পড়াশোনা-টশাশোনা কিচ্ছু করে না। সে বড়লোককে বিয়ে করে এবং বিয়ে করে সে আরামে জীবন কাটায়। আর আরেকটা কাইন্ড অফ মানুষ আমি দেখতে পাই। সে জীবনে অনেক পড়াশোনা করে স্ট্রাগল করে বাট সে দেখতে সুন্দর না। এজন্য সে দিন শেষে মারা খেয়ে যায়, বাঁশ খেয়ে যায়। সো আসলে ভাই আমার কাছেও মনে হচ্ছে রিয়েলিটিটা অনেকটা এরকমই আসলে। বাট তোমার এই জোবেদা আর এই যে আরেকটা, হ্যাঁ? এই ২ টা ক্যারেক্টার কি তোমার নিজের লেখা থেকেই আসছে? নাকি ভাই আসলে রিয়াল লাইফ কোন সিন থেকে আসছে? কোথা থেকে আসছে? আমি তো সেটাই লেখি যেটা আমি দেখি আশেপাশে। ওকে। মানে আমার কোন লেখা কিন্তু এরকম না যে আমি কাইন্ড অফ ফিকশন লিখতেছি। আমরা কি দেখতেছি না সমাজে যে অনেক মেয়ে আছে ইন্ডিপেন্ডেন্ট, অনেক মেয়ে আছে কিছু করতে চায় না। মানে পড়ালেখা শিখে কিছু করতে চায় না। অনেকে আছে পড়ালেখা শিখে কিছু করতে চায়, সুযোগ পায় না। ফ্যামিলির কারণে। অনেকে আছে ফ্যামিলি সুযোগ পায়, চায় না করতে। চায় যে আমি বিয়ে করব, আমি চিল করব স্বামীর সঙ্গে। ইটস ওয়েল অ্যান্ড ইট গুড। জিনিসটা হচ্ছে স্বামীর টাকায় চিল করবে। কিন্তু এই চিল করতে গেলে তো আবার বেশ কিছু দিতে হবে জলাঞ্জলি। হুম, এভরিথিং কামস এট এ প্রাইস। মানে আপনি আর্ন করবেন না, আপনি স্বামীর টাকায় ভোগ করবেন, আবার আপনি ইন্ডিপেন্ডেন্ট ওমেনদের মতো ইগো নিয়ে থাকবেন। দুটো কি একসঙ্গে হয়? না এটা তো একসাথে হওয়া উচিত না। আমি করব ব্যবসা, আমি কামাবো টাকা প্রচুর। ব্যবসাতে আমি আবার চাবো সরকারি চাকরির স্ট্যাবিলিটি। এটা কি হবে? না, জীবন হবে না। বাট আমি দিচ্ছি বিসিএস। বিসিএস দিয়ে আমি এবার চাচ্ছি ব্যবসায়ীদের মতো ফ্ল্যামবয়েন্ট লাইফ। পসিবল? এটাও সম্ভব না। সো ইউ গেট সাম, ইউ লুজ সাম। তো আমি সেটাই বলতেছি যে সবকিছু তো অপারেশন প্রবলেম। সো কিছু বাট যারা এটাকে মেনে নিতে পারে না, তাদের জন্য এই জিনিসটা যে প্লিজ চুজ ইউর সাফারিংস ওয়াইজলি। তুমি হাউসওয়াইফ হলেও সাফার করবা, তুমি ওয়ার্কিং ওমেন হলেও সাফার করবা। কোন সাফারিংটা তোমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট তাহলে ভাই বেছে নাও। একটা জিনিস আমার কাছে বারবার আমি বুঝতেছি সেটা হচ্ছে যে মানে আ উই আর টিম মেরিটো অ্যান্ড ইউ নো অলরেডি যে আ মেরিটো গ্লোবাল আমাদের যেই সেকশনটা আছে ও আমরা কাজ করি হচ্ছে সেই সব মানুষদেরকে নিয়ে যারা আসলে বাংলাদেশ থেকে বাইরের কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে চলে যেতে চায়। অ্যান্ড আল্টিমেটলি দেখা যায় যে তারা বাংলাদেশে অনেক স্ক্যামড হয়। বাংলাদেশে কোনো একটা এজেন্সির কাছে যায়। সো টাকা পয়সা দেয়, ধরা খায়, কট খায়। আ এরকম আদম ব্যবসায়ীদের কাছে গিয়ে ধরা খেয়ে যায়।
এরকম অনেক কিছু আমরা সবসময় দেখতে পাই আমাদের মার্কেটের মধ্যে। তো আমরা যেটা মানে আবিষ্কার করছি যে ভাই এই বাংলাদেশে না এই সেক্টরটার মধ্যে কোন রকম কোন ডিজিটালাইজড কোন সলিউশন নাই। এরকম কোন প্রপার ওয়ে নাই, প্রপার কোন অ্যাপ, প্রপার কোন ওয়েবসাইট আসলে নাই। যেই জিনিসটার থ্রুতে মানুষজন বা ঘরে বসে সকল ইনফরমেশন জানবে, এপ্লাই করবে। সে বাসায় হোক, আমাদের অফিসে সে হোক, প্রত্যেকটা জিনিস সম্পর্কে নলেজ নিবে, তারপরে প্রপার একটা ওয়েতে যাবে। প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা ট্রান্সেকশন খুব ট্রান্সপারেন্ট থাকবে। এরকম খুব একটা বেশি এজেন্সি আমরা দেখতে পাই না। মেটো গ্লোবাল ইজ ওয়ার্কিং ফর দ্যাট। হোয়াট ডু ইউ থিংক? একটা স্টুডেন্টের যদি বাপের টাকা থাকে, তাহলে তার কি আসলে বাংলাদেশে পড়াশোনা করা উচিত নাকি বাইরে যাওয়া উচিত? হোয়াট ডু ইউ থিংক? আমি তো মনে করি যদি বাবা-মার থাকে সামর্থ্য অবশ্যই বাইরে যাওয়াটা ভালো। কারণ বাংলাদেশে যে হারে পাবলিক ভার্সিটি বাড়ছে, কয়টা ভার্সিটির শিক্ষার মান অ্যাকচুয়ালি ভালো। মানে আমি একটা কথা ফ্র্যাঙ্কলি বলি, আমরা যারা বুয়েটে পড়ি বা ঢাকা ভার্সিটিতে পড়ি বা অনেক কষ্ট করে পাই, আমরা যে কষ্ট করে চান্সটা পাই, এর বিপরীতে আমাদের শিক্ষাটা পাই, এটা আসলে অর্থিক না আমার মতে। কিন্তু এত কম্পিটিশন বললেই আনহেলদি কম্পিটিশনের মধ্য দেওয়া যেতে হয়। তো সেই তো শিক্ষিত পরে একজন যাচ্ছে বিদেশে স্কলারশিপ নিয়ে। সো আমার কাছে তোমার যদি বিদেশে সেটেল হইতে হয়, পুরো প্রক্রিয়াটা আগে শুরু করাই ভালো। সো আমি তো আবার বলতেছি, যাদের ফ্যামিলির সামর্থ্য আছে, তারা যদি তারা প্রবলেমগুলোকে হ্যান্ডেল করবে স্মার্টলি। মানে আমার কাছে ৳১০ আছে আর টাকা আছে ১০০। যখন থাকবে ৳১০০, অবশ্যই আমি প্রবলেমটাকে আরো এফিশিয়েন্ট ভাবে হ্যান্ডেল করতে পারলে করব। সো তোমার ফ্যামিলির টাকা আছে। সো তোমার গোল কিন্তু বড় হইতে হবে। যেমন আমার গোল কি? আমি বিসিএস হব ক্যাডার বা আমি চাকরি করব। এইটা আমার জন্য বড়। কারণ তোমার বাবা অলরেডি বিসিএস ক্যাডার বা তোমার বাবা অলরেডি ব্যবসায়ী। তোমার তো আমার মতো ছোট গোল হলে হবে না। কারণ আমি শুরু করছি এখান থেকে, তুমি শুরু করছো এখান থেকে। সো আমি এখান থেকে এনাফ। তো তোমার জন্য তো এটা ডাউনগ্রেড। তোমার যেতে হবে এইখানে। এবং তোমার জন্য যাওয়া অনেক ইজি। কারণ যত পয়সা হয় উপরে যাওয়া ইজি হয়। সো আমি অবশ্যই মনে করি যদি কারো থাকে সামর্থ্য, অবশ্যই তাকে যাওয়া উচিত বিদেশে এবং বিদেশে যায়। আমরা ভালো, ভালো পাবলিক ভার্সিটিতে আমরা কয়টা ছেলেপেলে পাই যারা ধনী ঘরের ছেলেপেলে খুবই কম পাই আমরা। ইনফ্যাক্ট প্রাইভেটেও যাদেরকে ধনী বলি, সবাই ধনী না, অনেকে মিডল ক্লাস। আসল যারা ধনী, বাংলাদেশের কোন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকের ছেলে দেশে পড়ছে? সবই তো বিদেশেই পড়ালেখা করছে। ট্রু, ট্রু। তাই না? সো যাচ্ছে তো। আমি তো Instagram খুললেই দেখি অনেক ছেলে-মেয়েকে বিদেশে চলে যাচ্ছে, চিল করতেছে, ট্যাগিং মারতেছে। চিলিং করতেছে। সংখ্যাটা বেশি। মানে এরাই ধনী। এখন ভাই মধ্যবিত্তরা ধনী মনে করলে তো সেটা আবার অন্য কোনো জিনিস। যারা ধনী যাচ্ছে আমি মনে করি সাহস থাকলে অবশ্যই দেশ যাওয়া বেটার। দেশের যে পরিস্থিতি, দেশের যে চাকরির অবস্থা, ইটস নট ওর্থ ইট অ্যাকচুয়ালি। আচ্ছা, তোমার আমি একটা গুড নিউজ শুনাইতে চাই। তুমি যেটা প্রবলেমের কথা বললা যে মধ্যবিত্তরা যারা, তারা কিন্তু টাকার অভাবে বিদেশ যেতে পারতেছে না। রাইট? এটা একটা সলিউশন আনছি আমি। সলিউশনটা শুনবা? সলিউশনটা হচ্ছে ভাই, কথার কথা, ইউ ক্যান অ্যাফোর্ড 3 to 6 লাখ টাকা। তোমারে যদি আমি বলি যে তুমি ওয়ার্ল্ডের সবচেয়ে টপ 5 যে কান্ট্রি গুলার নাম আমরা নেই, টপ 5 কান্ট্রি কি আছে? ইউএসএ, কানাডা, চায়না, রাশিয়া, ইউকে, আই থিংক সো। এগুলোই তো। এগুলার একটা কান্ট্রির মধ্যে তুমি ৩ লাখ থেকে ৬ লাখ টাকা খরচ করে স্কলারশিপ সহ, যদি তোমার কাছে একটা জিপিএ 4 থাকে এইচএসসি তে, তাহলে তুমি যে ওইখানে পড়াশোনা করে মাসে ৬০,০০০ টাকা ইনকাম ভার্সিটি থেকে করে তুমি ওখানে থেকে খেয়ে ৪ বছরের পড়াশোনা করে শেষ করে আসতে পারবা উইদিন দিস 5 লাখ টাকা। এটা কিন্তু হোয়াট ডু ইউ থিংক? ইজন্ট ইট অ্যান অ্যামেজিং অপরচুনিটি? এইটা জানলে তো আমি থাকতাম না এখানে, জানো? মানে তো এখন জানলাম। ওকে। সো আমি আসলে সবার জন্য বলে দিই। সো বেসিক্যালি হোয়াট উই হ্যাভ রাইট নাও ভেরি বিগ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফর চায়না, ইউ গাইজ অলরেডি নো যে ওয়ার্ল্ডের বিগেস্ট ইকোনমি উইদিন 5 ইয়ার্স হতে যাচ্ছে চায়না। অ্যান্ড ইউ গাইজ অলরেডি নো যে ইউএস এর সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে গেছে। সবচেয়ে ভালো সম্পর্ক করতে যাচ্ছে চায়নাতে। অ্যান্ড চায়না হচ্ছে ট্রেডিং বিজনেসের সবচেয়ে বড় ট্রেডিং হাব। চায়নাতে আপনি যদি একটা বেস্ট ইউনিভার্সিটিতে পড়তে যান, ইউ হ্যাভ টু স্পেন্ড অনলি অ্যান্ড অনলি 3 থেকে 5 লাখ টাকা, অ্যান্ড ইউ ক্যান গেট 100% স্কলারশিপ যদি আপনার জাস্ট এইচএসসি তে জিপিএ 4 থাকে ভাই।
ইনক্লুডিং স্টাইপেন্ড। স্টাইপেন্ড মানে কি? ভার্সিটি থেকে ফান্ড দেয়া। যে আপনি যেভাবে পড়তেছেন, পড়াশোনা করছেন, চলতেছেন এর জন্য ভার্সিটি ফান্ড দেয়। মান্থলি মোটামুটিভাবে ৩০ থেকে ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত ফান্ড সহ ৪-৫ লাখ টাকা খরচ করে আপনি চায়না চলে যেতে পারবেন। ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি। আপনি যদি মনে করেন আমি ব্যাচেলর্স এর জন্য যাবো না, আমি মাস্টার্স এর জন্য যাবো, ইউ ক্যান অলসো অ্যাভেইল দ্যাট। এর জন্য একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। চেক দ্য লিঙ্ক বিলো। আ আপনি চেক করেন, সেখান থেকে আপনি আ লিঙ্ক ক্লিক করে অথবা আমাদের সাথে কনট্যাক্ট করে তারপর আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারবেন। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে কারওয়ান বাজার, ঢাকা। ঠিক আছে? এটুকুই বললাম। তোমাদের লাস্ট কোয়েশ্চেন, বাইরে আজান দিচ্ছে। আমরা পডকাস্টটা শেষ করে দিব। লাস্ট হচ্ছে ভাই, আ আর ইউ এনজয়িং ইউর লাইফ টু দ্য ফুলেস্ট? নো, নট ইয়েট। নট ইয়েট। ওকে। তোমার ওই ২,০০০ কোটি টাকা দিলে মোস্ট প্রবাবলি ইউ ক্যান ডু দ্যাট, না? লাইফ ইন্ডাস্ট্রি ফুলেজ করতে হলে অনেক ক্যাশ দরকার। ফ্রিডম নিডস লট অফ ফান্ডিং। ওকে, ওকে। সো হোয়াট আর ইউ অফারিং টু ইউর স্টুডেন্ট ইন মেরিটো? অ্যাডমিশনের সময় আসলে যে স্টুডেন্ট থাকে দে আর টু মাচ ভালনারেবল। হুম, কারণ এখানে অনেক মিস ইনফরমেশন আছে, এক্সপেকটেশন আছে, সোশ্যাল প্রেশার আছে, পিয়ার প্রেশার থাকে। সো যেটা আমরা ট্রাই করতেছি মেরিটোতে আনতে, যে মেরিটো হবে সেই গাইডটা। মানে আমি যদি ভাবি যে আমি চান্স পাইছি। তা আমি চান্স পাইছি মানে তো এই না যে ওই পরিবেশটা আইডিয়াল ছিল। হতে পারে একটু অ্যাসিস্ট্যান্স, একটু কেয়ার, একটু মেন্টরশিপের অভাবে হয়তো আমার চাইতেও ভালো কেউ ধরে গেছে। চান্স পায় নাই। ট্রু, ট্রু, খুবই কিন্তু এটা হচ্ছে তো আমারই সঙ্গে হয় নাই, মানে আমি তো বলতেছি যে one size doesn't fit for all. ফিট ফর অল। ট্রু। সো সেই ক্ষেত্রে মেরিটো ওই ভয়েরটা পূরণ করব। ওকে। আমাদের অ্যাপে আমরা ডাউট সলভিং রাখছি, আমাদের গ্রুপে পড়ালেখার সুবিধা আছে। আমরা এমন সিস্টেম করতেছি যে মেরিটোর মধ্যে একই থাকার নিচে একটা স্টুডেন্ট সবকিছু পেয়ে যাবে। এবং সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে দিতে পারবে লাইফ। রাইট, হ্যাঁ, আমাদের অ্যাপের মধ্যেই যেমন হয় কি যে আমি বাদ দেবো সোশ্যাল মিডিয়া। আমি দিতে পারি না বাদ। কেন? আমাদের যেমন আইবির, এমবিএর ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জারে গ্রুপ আছে। আমার মেন্টরশিপের আছে, ফেসবুকে পেজ চালাই, গ্রুপ চালাই। আমি চাইলেও ফেসবুকটা অফ করতে পারি না। কিন্তু ফেসবুক কিন্তু খুবই একটা টাইম কনজিউমিং সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাক্টিভ জিনিস। ট্রু, সার্ভিস। ট্রু। মানে এটার মতো ডিস্ট্রাকটিভ কিছু না, এবং এইটা কনসেন্ট্রেশনকে কিল করে। সো আমরা ওটাকে খেয়াল করে মেরিটো অ্যাপের মধ্যে সবকিছু ইন্টিগ্রেট করছি। আমরা এআই কে পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করছি আমাদের অ্যাপে। হুম, মানুষ যারা এআই করে, এআই কেও আমরা ইন্টিগ্রেট করছি অ্যাপের মধ্যে। সবকিছু করে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে। যেমন ফেসবুক কি করতেছে? ফেসবুকের মেসেঞ্জার আছে, রাইট? তারপরে ফেসবুকের হোয়াটসঅ্যাপ আছে, থ্রেড আছে। ফেসবুক ট্রাই করতেছে একটা ইকোসিস্টেম বিল্ড আপ করতে। আমরাও মেরিটোতে একটা ইকোসিস্টেম বিল্ড আপ করতেছি। আমাদের মেরিটোতে অ্যাপ আছে, আমাদের মেরিটোতে আইবির এমবি আছে, আর মেরিটো গ্লোবালও আছে। সো মেরিটো ইজ কভারিং ইউ ইন এভরি অ্যাসপেক্ট অফ ইউর লাইফ। এবং সামনে আমাদের আরো ড্রিম আছে, অ্যাম্বিশন আছে মেরিটো নিয়ে। তো আমি খুবই মানে কি বলবো? আমি খুবই হোপফুল যে আমাদের মেরিটোর সঙ্গে থাকলে স্টুডেন্টের মোটামুটি গ্র্যাজুয়েশন থেকে শুরু করে এরপরে তার যা লাগবে সবকিছু সে পেয়ে যাবে মেরিটো সবকিছু থেকে। পেয়ে যাবে। ওকে। সো গাইস, তোমরা অলরেডি শুনলা যে আসলে তোমাদের সাথে এতক্ষণ রূপম কথা বলতেছিল। রূপম হচ্ছে গিয়ে মেরিটোর আইবি এমবিএ যে কোর্স আছে সেটা ডিরেক্টর। আইপি এমবিএ কোর্সের মধ্যে কিন্তু রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, 10,000 প্লাস এমসিকিউ কোয়েশ্চেন সলভড। আগের বছরের প্রত্যেকটা কোয়েশ্চেনের উপর এক্সাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের ভিডিও সলিউশন। ইউ হার্ড ইট রাইট। তারপরে রিল দেখে নিমোনিক ভোকাবুলারি শেখা। একদিন খালি রিল দেখছেন, টাইম পাস করছেন, নো ব্রো, আর টাইম নাই। রিল দেখে এখন ভোকাবুলারি মুখস্থ করবেন। এরকম করে আমরা অনেক হাবিজাবি ফিচার দিয়ে আমরা অনেক কিছু নিয়ে আসলে মেরিটোতে নিয়ে আসছি। সবচেয়ে মজার ফিচার হচ্ছে 24/7 আপনার পিছনে একজন টিচার লেগে থাকবে ভাই। আপনারা প্রবলেম আপলোড করবেন, সেই প্রবলেম সলিউশন হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ডিরেক্টর হিসেবে একদম মেইন সেন্ট্রাল পয়েন্ট হিসেবে কাজ করতেছে হচ্ছে রূপম। এবং আশা করি রূপম তোমাদেরকে অনেক বেশি হেল্প করতে পারবে যখন তোমরা আইবিএম এর জন্য প্রিপারেশন নিবা। আরেকটা কথা বলে দিই ভাই, আমার কাছে গত বছর একটা স্টুডেন্ট পড়ছিল। তার নাম হচ্ছে মেহেদী। গত বছর আমাদের টিচারও ছিল। সে কোথায় পড়াশোনা করছে জানেন? ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সে কি করছে জানেন? সে একদিন আমার বাসায় আসছে। আইবিএ তে চান্স পায় নাই। আইবিএ জাহাঙ্গীরনগরে চান্স পাইছে। আইবিএডিইউ তে চান্স পায় নাই। আইবিএ জাহাঙ্গীরনগরে সে ফার্স্ট হইছে।
এমবিএ ভর্তি পরীক্ষায়। কিন্তু সে আইবিএ ডিউতে এমবিএ তে চান্স পায় নাই। সে আমার বাসায় আসছে। আমার বাসায় এসে বসে আছে, ভাই সত্যি কাহিনী। সে বলছে, "ভাই আমি তো আইবিএ জাহাঙ্গীরনগরে পড়তে চাই না। আমি আইবিএ ডিউতে পড়তে চাই। আমি কি করব?" আমি বলছি, "তোমার বাসা কই?" বলছে, "ভাই আমার বাসা আপনার বাসা থেকে ১০ মিনিট দূরে।" আমি বলি, "তোমার আমি একটা ফ্রি কাজ দিব। নেক্সট ৬ মাস তুমি ফ্রিতে একটা কাজ করবা আমার সাথে। করতে পারবা? তুমি আইবিএ তে চান্স পাবা।" ও যে, "আমি করব।" ফ্রি কাজ দিবেন? করব। আমি কি করছি জানো? ওরে দিয়ে আমি পুরাটা বই লেখাইছি। সত্যি কথা বলছি। আমাদের যে আইবিএম এর যে সলিউশনটা আছে, পুরাটা ওকে দিয়ে লেখাইছি। ও বসে ওই সময় ChatGPT বের হয়ে গেছে। ChatGPT ইউজ করছে, এই বই ইউজ করছে, ওই বই ইউজ করছে। ৩ টা ৪ টা বই ঘাঁটছে। ঘেঁটে ওকে দিয়ে শুধুমাত্র আমি আইবিএ বিপিএ এবং আইবিএ এমবিএ এর ম্যাথ এবং ইংলিশের সলিউশন বই প্রিপারেশন করাইছি ৬ মাস পরে। বলতো ওখানে কই পড়ে? আইবিএতে। ডেফিনিটলি ডিওআইবিতে পড়ে ভাই। ডেফিনিটলি। সো ব্যাপারটা হচ্ছে কি, সে প্রতিদিন আমার বাসায় আসতো, আমার ড্রইং রুমে এসে বসে থাকতো। আমি মেরিটো ওর সময় মাত্র স্টার্ট করছি। মাত্র শুরু হচ্ছে মেরিটো। একদম শুরু থেকে সে আমার সাথে লেগেছিল। সে আসছে একদিনও মিস দেয় নাই। আমি ওর সামনে আসতেছি না। এটা ওর অফিস এবং একই সাথে ওর পড়ার জায়গা, স্টাডি রুম। সে আমার বাসায় চলে আসতো সকাল ১০ টায়, জুতা-টুতা খুলে চুপচাপ বসে নামাজ পড়ার সময় নামাজ পড়তে বের হয়ে যেত, বাকি টাইম পড়াশোনা করত। সে চান্স পেয়ে গেছে, হয়ে গেছে। আমি তাকে গাইড দিছি, ইনশাআল্লাহ হয়ে গেছে। তোমাদের রূপম ভাই গাইড করবে, ইনশাআল্লাহ তোমাদেরও হয়ে যাবে। সো আর বেশি কথা বলব না। পরবর্তী সেশনে দেখা হবে আমার সাথে, রুমের সাথে। আল্লাহ হাফেজ। ভালো থাকো সবাই। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।